নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো রিসেন্টলি অর্থাৎ গত রোববার অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ঘোষণা করলেন যে তিনি তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন ইস্তফা দিচ্ছেন তার পদ থেকে? একটা মুখ্যমন্ত্রী পদ অনেক দীর্ঘ সময়ের অপেক্ষার পর একজন কিন্তু এরকম পদে বসেন, কিন্তু কেন তিনি বর্তমানে এসে বলছেন যে তিনি তার পদ থেকে রেজিগনেশন দেবেন? এর পূর্বেও তিনি দেখা গেছে যখন তার অর্থাৎ 2015 সালে তিনি তার জার্নি শুরু করেছিলেন, সেখানেও কিন্তু প্রথম টার্ম যখন হয়েছিল তিনি 49 দিনের মাথায় কিন্তু রেজিগনেশন দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আবারও জনগণ তাকে ভোট দিয়ে কিন্তু আবার ইলেকশনের মাধ্যমেই নিয়ে এসেছিলেন আবারও সরকারে। তো সেখানেই কিন্তু আবারও তিনি রোববার দিন একটি মিটিংয়ে তিনি বলেছেন, জনসভায় তিনি বলেছেন যে তিনি জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন তার সিলেকশন, অর্থাৎ তিনি তাকে পুনরায় যেন জনগণ সিলেক্ট করে, জনগণ তাকে ভোট দিয়ে আবার নির্বাচন করে নিয়ে আসে, যাতে তাকে নির্দোষ বলে জনগণই প্রমাণ করে দেয় দেশের সামনে। তো এখানে বিষয় হচ্ছে যে তিনি কেন এরকম কথাটা বললেন। তোমরা সকলেই জানবে, গত লোকসভা ভোট অর্থাৎ নরেন্দ্র মোদী যেটা থার্ড টার্মের জন্য যে ইলেকশন জয় করে এনডিএ সরকার, জোটই বলতে পারো, জোট সরকার গঠন করেছে এনডিএর সাথে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তো সেই ইলেকশনের পূর্বে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং তার সাথে একাধিক তার ক্যাবিনেটের মিনিস্টার লিকুয়ার স্ক্যামে তাদেরকে ইডি এবং সিবিআই কিন্তু গ্রেপ্তার করেছিলেন। এবং দেখা গেছে সেই লোকসভার মধ্যখানে মাঝপথেই কিন্তু তাকে বেল দেওয়া হয়েছিল, ইন্টারিম বেল দেওয়া হয়েছিল এবং বিভিন্ন রকম সেখানে বিধিনিষেধ ছিল। তো সেখানে শুধু তাকে ক্যাম্পেইন করতেই বলা হয়েছিল। তো সেখানে ক্যাম্পেইন করার পর তাকে কিন্তু আবারও হেফাজতে নেওয়া হয় এবং তার পরবর্তীতে তার ট্রায়াল চলতে থাকে এবং বর্তমান সময়ে গিয়ে গত শুক্রবার কিন্তু তাকে বেইল দেওয়া হয়। তো বেইল দেওয়ার কারণ পরে আমি বলছি, সেটা নিয়ে আলোচনা করব। বেল কেন সুপ্রিম কোর্ট এসে তাকে বেল দিল? এখন বেল দিয়ে দিল মানেই কিন্তু যে তিনি পুরোপুরি এই যে লিকার স্ক্যাম, সেখানকার যে অন্যান্য যে সেই অর্থকে অপচয় নয়ছয় করা, সেই যে স্ক্যামে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা যে পুরোপুরি লাঘব হয়েছে সেটা কিন্তু নয়। তাকে তার উপর ট্রায়াল চলবে। এখন যতদিন ট্রায়াল চলবে তাকে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতনই কিন্তু চলতে হবে। তো এখানে অনেকটা আবার কথা আসছে যে মুখ্যমন্ত্রীর পদ, এই যে পদটি, তিনি তো যেই সময় জেলে ছিলেন 6 মাস, গত 6 মাস ধরে তিনি জেলেই ছিলেন বন্দী। তো তখন কেন তিনি তার মুখ্যমন্ত্রী পদ থেকে রেজিগনেশন দিলেন না? ঠিক আছে, তিনি রেজিগনেশন এখন দিচ্ছেন এই এক্সাইজ পলিসি কেস, লিকুয়ার স্ক্যাম কেস, এখানে গিয়ে কিন্তু তাকে জেলে বন্দি করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। সেখানে বিজেপির একাধিক মন্ত্রীও বলেছেন যে কেন তিনি তখন যেই সময় তিনি জেলে আটকা ছিলেন সেই সময় কিন্তু একাধিক বিজেপির যে নেতা ছিলেন তারা দাবি করেছিলেন তিনি যেন ইস্তফা দেন, কিন্তু তখন কিন্তু তিনি দেননি ইস্তফা। যেই মাত্র সুপ্রিম কোর্ট তাকে বেইল দিল এবং বিভিন্ন রকম বিধিনিষেধ তার মধ্যে আরোপ করে দিয়েছে, কি কি তিনি করতে পারবেন, বাইরে এসে গেলেও কিন্তু তিনি সবকিছু করতে পারবেন না। তো সেখানে গিয়ে কেন তিনি এতদিন পর, জামিন পাওয়ার পর কেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন মার্ক থেকে যাচ্ছে। ঠিক আছে, এতদিন জেলে থেকে মুখ্যমন্ত্রী পদ নিজের দখলে রেখেছিলেন কেজরিওয়াল, তবে জেল মুক্তির পরে সামনে এলো নয়া ঘোষণা। তো এখানে দেখো, প্রথমে আমরা জানবো যে তার এই যে লিকার স্ক্যামে তাকে অ্যারেস্ট করা, তার পরবর্তীতে ইন্টারিম বেল দেওয়া এবং পরবর্তীতে পুনরায় আবার তাকে কাস্টডিতে নেওয়া এবং বিভিন্ন সেভারেল টাইম ট্রায়াল হওয়ার পর তাকে সুপ্রিম কোর্ট বেল দেয়। 10 লক্ষ টাকা বন্ডের বিনিময়ে কিন্তু তাকে বেল দেওয়া হয় এবং আরো বিধিনিষেধ দেওয়া হয় তিনি কি কি করতে পারবেন বাইরে এসে এবং কি কি করতে পারবেন না। তো ভারতের বিরোধী দলনেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দুর্নীতির মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার একদিন পর তিনি বলেছেন যে রাজধানী নয়াদিল্লিতে আঞ্চলিক সরকার, যেহেতু তার তার দলের নাম কি আপ এবং তার সিম্বল কি ঝাড়ু, ঠিক আছে, যেটাকে আমরা ঝাঁটা বলি। তো দেখো, তিনি কিন্তু উঠে এসেছিলেন আন্না হাজারের যে একটি আন্দোলন ছিল, সেটা তোমরা সকলেই জানো। আন্না হাজারে একটা আন্দোলন করেছিলেন, কি জনলোকপাল বিল নিয়ে একটা আন্দোলনে বসেছিলেন। তো সেইখানে কিন্তু এই যে কেজরিওয়াল তার সহযোদ্ধা ছিলেন
এবং পরবর্তীতে কিন্তু আন্না হাজারে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নেই এবং নিজেও কিন্তু পলিটিক্সের দিকে কিন্তু যায়নি, কিন্তু সেখানে দেখা গেছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তিনি তার নিজের দলকে গঠন করেছেন এবং রাজনীতিতে এসেছেন। এবং যেখানে যেই সময় তাকে অ্যারেস্ট করা হয়েছে তখনও কিন্তু আন্না হাজারে বলেছেন যে যেমন কর্ম তেমন ফল। মানে অরবিন্দ কেজরিওয়ালের যে এই যে রাজনীতিতে আসা এবং রাজনীতিতে আসার পর তার যে এই যে ভাবমূর্তি, এই যে তার কার্যকলাপ, সেটাতে তিনি খুশি ছিলেন না আন্না হাজারে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে তিনি অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এবং তিনি বলেছেন কি আজ আমি জনসাধারণকে জিজ্ঞাসা করতে এসেছি যে আপনি কেজরিওয়ালকে সৎ নাকি অপরাধী মনে করেন। আমি আজ থেকে দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবো, অর্থাৎ রোববার দিন তিনি ঘোষণা করেছেন, মানে মঙ্গলবারের মধ্যে তিনি ইস্তফা দেবেন। তো আপনার যারা তোমরা ভিডিওটা দেখছো হয়তো সেই সময় ইস্তফা ঘোষণা করছে কিংবা করবেন। এবং জনগণকে জিজ্ঞাসা করবো যে আমি সৎ কিনা তিনি বলেছেন, অর্থাৎ তিনি বলছেন যে পরবর্তী যে ইলেকশন আছে তার মাধ্যমেই জনগণ তাকে বিচার করবে যে তিনি সৎ কি অসৎ। যদি তিনি সৎ হয়ে থাকেন তাহলে জনগণ ভোট দিয়ে তাকে নিয়ে আসবে, আর যদি তিনি অসৎ থাকেন জনগণের মনে যদি তার জন্য জায়গা উঠে যায় তাহলে তারা তাকে ভোট দেবেন না এবং তারা তাকে নিয়ে আসবেন না। তিনি তখনই আবারও মুখ্যমন্ত্রীর পদে বসবেন যখন জনগণ তাকে নিয়ে আসবে। না, এখানে কিন্তু আবার একটা গেম আছে, তিনি কিন্তু সিম্প্যাথি খেলছে। এখানে তিনি চাইলেও বর্তমান সময়ে চিফ মিনিস্টার হয়েও কোনো চিফ মিনিস্টারের পদে থেকেও কিন্তু কোনো লাভ হবে না, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। কারণ এখানে কিন্তু মূল পয়েন্ট রয়েছে। এখানে দেখো শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তাকে জামিন দেয় এবং রাজধানী শহরে মদ নীতিতে কথিত অনিয়মের অভিযোগে আটক থাকা 6 মাস পরে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন, অর্থাৎ কারাগার থেকে জামিন পান। এবং তার দুদিন পরে কিন্তু তিনি এটা ঘোষণা করেন তিনি তার পদ থেকে ইস্তফা দেবেন। তারপরে বলেন কেজরিওয়াল would only return to the post of people certify honest by voting for him by the upcoming election, যেটা বললাম ইলেকশনের মাধ্যমে তাকে নিয়ে আসা, এটাই বলেছেন। আই ওয়ান্ট সিট দি সিএম চেয়ার, আমি সিএম চেয়ারে বসতে চাই না, শুধুমাত্র সিট অন সিএম চেয়ার আফটার পিপলস গিভ মি দি সার্টিফিকেট অফ অনেস্টি, যখন পাবলিক আমাকে সততার সার্টিফিকেট দেবে তার ইলেকশনে জেতার মাধ্যমে, মানে জনগণ তাকে ভোট দিয়ে যাতে নিয়ে আসে তবে তার সততা প্রমাণ হবে, এমনটা কিন্তু তিনি তাই বক্তব্যে বলেছেন। হি সেড, তিনি আরো বলেছেন কলিং অন দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু ব্রিং ফরওয়ার্ড দি দিল্লি ইলেকশন টু নভেম্বর ফ্রম ফেব্রুয়ারি 2025। দেখো খুব সামনেই রয়েছে হরিয়ানাতে ইলেকশন, তো সেখানেও তার র্যালি চলবে। তো সেখানে র্যালি চলাকালীন অনেক বিধিনিষেধ রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। সেখানে তার যে এই যে লিকার স্ক্যামে যে তিনি অভিযুক্ত সেটাকে নিয়ে কোনো ভিকটিম বক্তৃতা কিন্তু তিনি দিতে পারবেন না, এই কেসের ব্যাপারে কোনো বক্তৃতা কিন্তু সেখানে দিতে পারবেন না, এটা বিধিনিষেধ রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং সেখানে তো ইলেকশন রয়েছে হরিয়ানাতে, এবং 2025-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু দিল্লিতেই অ্যাসেম্বলিতে ইলেকশন হচ্ছে, মানে দিল্লির যে রাজ্য ভোট মুখ্যমন্ত্রী পদে ভোটের জন্য কিন্তু সেখানেও ইলেকশন হতে চলেছে। তো সেখানে কিন্তু আবার তিনি বলেছেন যে সেই ইলেকশনকে নভেম্বরে নিয়ে আসার জন্য ইলেকশন কমিশনকে বলেছেন। তোমরা একটা কথা ভাবো, যদি তিনি মুখ্যমন্ত্রী পদে থাকতে পারতেন তাহলে কি তিনি কখনো বলতেন যে ফেব্রুয়ারির ভোট নভেম্বরে নিয়ে আসতে? এমনটা দেখো, এখন বর্তমান সময় সেপ্টেম্বর মাস, 6 মাস পরেই তার কিন্তু মেয়াদ শেষ হতে যাচ্ছিল, এই তার যে সরকারের মেয়াদ কিন্তু 6 মাস পরেই শেষ হতে যাচ্ছিল। যে তিনি যে খুব আগে ইস্তফা দিলেন এমনটা কিন্তু নয়, তিনি তার জেলে থাকাকালীন ইস্তফা দেননি এবং এসে এমন সময় ইস্তফা দিলেন যে যখন তার সরকারের মেয়াদ শুধুই 6 মাস পর্যন্তই রয়েছে এবং তারপরে তার নতুন সরকার আসতে চলছে। এবং তিনি এই মুহূর্তে আবার ইলেকশন কমিশনকে আবার দাবি করছে যে সেই ফেব্রুয়ারির ভোটকে নভেম্বরে নিয়ে আসতে, মানে তিনি আর বেশি দিন ওয়েট করতে পারছেন না। তিনি তো বলে দিয়েছেন যে তিনি ইস্তফা দিচ্ছেন এবং তার ক্ষমতারও আবার লোভ রয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক বিষয়। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তিনি কি বলতে চাচ্ছেন এবং কি পথে যাচ্ছেন। কেজরিওয়াল said his party, a part of a broad alliance of opposition parties called India, will hold a meeting later to decide who will over his position. তো সেখানে ইন্ডিয়া যে গঠবন্ধন ছিল সেখানে তার যে পজিশন সেটা নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীতে
তার যে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন বর্তমান সময়ে, তিনি যেহেতু রেজিগনেশন দিতে চলেছেন, ইস্তফা দিতে চলেছেন, তো এখন তো তার পদটাকে পূর্ণ করতে হবে। তো সেই পদে কে থাকতে চাচ্ছেন, সেখানে যে তার ওয়াইফকেও রাখার কথা মনে হচ্ছে, যে তার ওয়াইফও আসতে পারে, এবং তার সাথেই যে লিকার কেসে সিসোদিয়া অভিযুক্ত ছিলেন তারও আসার কথা উঠছে। কিন্তু তিনি কিন্তু তার নাম আসার পূর্বে বলে দিয়েছেন যে তিনি নিজে এবং সিসোদিয়া কেউই বর্তমান সময়ে এসে কিন্তু এই পদের জন্য থাকছেন না, এবং পরবর্তীতে যখন জনগণ নিয়ে আসবে ইলেকশনের মাধ্যমে তখনই একমাত্র তারা পদে আসবেন, সরকারের মিনিস্টার পদে আসবেন। কিন্তু আসতে পারবেন কিনা সেটা পরের বিষয়, কেননা তাদের কিন্তু ট্রায়াল এখনো চলছে। আতিশি বলে যিনি একজন আছেন তাকেও মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হতে পারে। তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা যখন হবে, যদি আপডেট আসে তখন আমি দিয়ে দেব। তো কেজরিওয়াল ওয়াজ ফার্স্ট টেকেন ইনটু কাস্টাডি, মার্চ মাসে তাকে নেওয়া হয়েছিল, তোমাদেরকে পূর্বে বলেছি। তো সেখানে কিন্তু তাকে ইডি গ্রেপ্তার করেছিলেন। ফিনান্সিয়াল ক্রাইম ফাইট এজেন্সি, যে ভারতের ফিনান্সিয়াল ক্রাইম ফাইট এজেন্সি কাজ করেন, এই যে এনফোর্সমেন্ট ডিরেকশন, অর্থনীতির ব্যাপারে কোন রকম করাপশন হলে পরে কিন্তু এই ইডি কিন্তু তদন্ত করেন এবং ইডি অ্যারেস্ট করেন। তো সেখানে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দ্বারা তাকে গ্রেপ্তার করা হয়েছিল মার্চ মাসে, উইকস বিফোর দি কান্ট্রিজ ন্যাশনাল ইলেকশনস, যেটা বললাম ইলেকশনের পূর্বে, ন্যাশনাল ইলেকশনের পূর্বে। অলদো হি ওয়াজ গ্রান্টেড বেইল ইন দ্যাট কেস ইন জুলাই বেইল পেয়েছিল, এবং হি রিমেইনস ইন ডিটেনশন ডিউ টু হিজ অ্যারেস্ট প্রিভিয়াস মান্থ বাই দি ফেডারেল পুলিশ ইন অ্যানাদার করাপশন কেস রিলেটেড টু দি সেম পলিসি। এই একই পলিসিতে আরো একটি করাপশনে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কেজরিওয়াল এন্ড আপ হ্যাভ রিপোর্টেডলি ডিনাইড দি অ্যালিগেশন, যেহেতু তার উপরে অ্যালিগেশন এসেছে তারা বারংবার বলছে যে তারা দোষী নয়, এবং এই অ্যালিগেশনকে ডিনাই করছে, সেইং দ্যাট দিস কেস আর পোলাইটলি মোটিভেটেড, যে এটা কোনো বিশেষ দলের দ্বারাই মোটিভেটেড, কোনো দল দ্বারাই এটাকে কার্যকর। যেহেতু দেখো সিবিআই যে রয়েছে এবং ইডি রয়েছে, এটা হোম মিনিস্ট্রি অর্থাৎ কেন্দ্র সরকারের হোম মিনিস্ট্রির দ্বারাই কিন্তু পরিচালিত। তা সবাই বলছে, সেখানকার যে দলের লোকেরা বলছে যে এটা সেই দলের দ্বারাই, বিজেপির দ্বারাই কিন্তু চালিত। তবে এখনো কিন্তু তিনি যে পুরোপুরি নির্দোষ এমনটা নয়, এবং তাকে পুরোপুরি দোষী বলারও এখতিয়ার আমাদের নেই। তো তাই আমরা শুধু ট্রায়ালের কথাই বলবো, ঠিক আছে। তো এখানে দেখো, এই যে তিনি যে রেজিগনেশন দিয়েছেন, তিনি কেন রেজিগনেশন দিয়েছেন? তিনি যদি মুখ্যমন্ত্রী পদে থাকতেন তাহলে কি তিনি মুখ্যমন্ত্রী পদে থেকে কি মুখ্যমন্ত্রীর কাজ করতে পারতেন? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। তো এখানেই আমি কারণগুলো দেখাচ্ছি কেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, তাহলে তোমরা বুঝতে পারবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য জামিনের শর্ত নির্ধারণ করেছেন। জামিন যে দিয়েছেন সুপ্রিম কোর্ট, তার পেছনে একাধিক শর্ত কিন্তু সুপ্রিম কোর্ট রেখেছে। তো সেই একাধিক শর্তগুলো কি কি? যে দিল্লির মুখ্যমন্ত্রীকে 10 লক্ষ টাকার জামিন বন্ড জমা দিতে হবে, অর্থাৎ এটাকে তোমরা বলতে পারো 1 মিলিয়ন রুপি তাকে বন্ড হিসাবে, জামিনের বন্ড হিসাবে প্রদান করতে হবে। দিল্লির আবগারি পলিসি মামলা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না, যে তিনি যে আপকামিং যে ইলেকশন রয়েছে সেখানে যে র্যালি হতে চলেছে সেখানে কোনো মন্তব্য করতে পারবেন না, এবং কোনো সাংবাদিক বৈঠকে গিয়েও কিন্তু এরকম কোনো মন্তব্য করতে পারবে না, কেননা তিনি এখনো পর্যন্ত অ্যাকিউজড, তিনি কিন্তু নির্দোষ নয়, তাকে বেল দেওয়া হয়েছে। কেন বেল দেওয়া হয়েছে? এই কারণেই বেল দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট বলছে যে যেই মাত্র ইডি কেস নিয়ে এসেছিল, তার পরবর্তীতে ট্রায়াল চলছে, ইডির কেসের ভিত্তিতে তাকে জামিন দেওয়া হয়েছে পরবর্তীতে, কিন্তু তারপর যেই মাত্র তাকে জামিন দেওয়া হয় এবং জামিনের সময় কিন্তু আবার সিবিআই নতুন একটি কেস তার এগেনস্টে নিয়ে আসে। তো সেটা বিচার করেই কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে এই কেসটা কেন আগে নিয়ে আসা হয়নি, এটা তার মানে উদ্দেশ্য প্রণোদিত। তো সেখানে দেখা গেছে যে কেজরিওয়ালের কোনো ক্রিমিনাল অফেন্স নেই পূর্বের, এবং তিনি যে সমাজের জন্য হানিকারক এমনটাও নয়, যে তিনি মার্ডার বা খুনের সাথে যুক্ত এমনটাও নয়, যে তিনি কোনো সমাজের বিশাল বড় ক্ষতি করে দেবেন। তিনি আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত, তো এখনো কিন্তু প্রমাণ হয়নি। তো সে কারণে হতে পারে তাকে আপাতত বেল দেওয়া হয়েছে 10 লক্ষ টাকার জামিন বন্ডে, ঠিক আছে, এবং আরো শর্ত দেওয়া হয়েছে। 3 নম্বর শর্ত কি বলেছে সুপ্রিম কোর্ট? বলেছে লেফটেন্যান্ট গভর্নরের নিষেধাজ্ঞা পাওয়ার জন্য একবারে প্রয়োজনীয় না হলে কেজরিওয়াল সিএম অফিসে প্রবেশ করতে বা অফিসিয়াল নথিতে স্বাক্ষর করতেও পারবে না।
তো তিনি যদি স্বাক্ষর করতে চান তাহলে লেফটেন্যান্ট গভর্নর, যার কেন্দ্র সরকারের দ্বারা নিয়োগ করা হয়, তো তার পারমিশন ছাড়া তিনি সিএম অফিসেও প্রবেশ করতে পারবেন না এবং কোনো অফিসিয়াল নথিতে স্বাক্ষর পর্যন্ত করতে পারবেন না। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তার মুখ্যমন্ত্রী থাকা না থাকা একই ব্যাপার, যে তিনি নিজের চয়েসে, নিজের সিদ্ধান্তে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নিতে পারবেন না, কোনো অফিসিয়াল নথিতে স্বাক্ষর করতে পারবেন না এবং সিএম অফিসে পর্যন্ত যেতে পারবে না। তো তার মুখ্যমন্ত্রী পদে থাকাও যা, না থাকাও তা। তো এটা হচ্ছে কিন্তু দেখো মূল ব্যাপার, যে তিনি রেজিগনেশন দিয়েছে কি কারণে, এটা তোমরা বুঝে নাও। তিনি সিএম অফিস বা দিল্লি সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না, এটাও একটা কারণ। আদালত থেকে অব্যাহতি না দিলে মুখ্যমন্ত্রীকে বিচারের জন্য উপস্থিত থাকতে হবে এবং আপকামিং সময়ে তাকে প্রতিটি ট্রায়ালেই উপস্থিত থাকতে হবে। বিশেষ শুধুমাত্র যদি আদালতই বলে যে উপস্থিত না থাকলেও হবে, তখনই সে উপস্থিত না থাকলেও রেহাই পাবে, না হলে কিন্তু তাকে মুখ্যমন্ত্রী যে লিকার স্ক্যাম কেসে অভিযুক্ত ছিলেন তাকে কিন্তু প্রতিটি ট্রায়ালে উপস্থিত থাকতে হবে তার কেস চলাকালীন, ট্রায়াল চলাকালীন। ঠিক আছে, তো এইসব কিন্তু রয়েছে। তো সেখানে দেখো মূলত কারণ কি, তিনি কিন্তু সিএম অফিসে যেতে পারবেন না, কোনো অফিসিয়াল নথিতে স্বাক্ষর করতে পারবেন না। তো সেই কারণেই বলতে পারো যে তার এই যে উদার মন, সিএম পদ থেকে নিজেকে ইস্তফা দেওয়া, তার উদার মনের প্রকাশ বাইরে এসেছে। ঠিক আছে, আর তোমরা দেখতেই পারলে যে তার ফেব্রুয়ারি মাসে যেটা ইলেকশন হওয়ার কথা ছিল সেটা নভেম্বরে করানোর দাবি করছে। আর এটাই যদি তিনি মুখ্যমন্ত্রী পদে থাকতেন তাহলে কি কখনো দাবি করতেন? তোমাদের কিন্তু এটা প্রশ্ন মাথায় আসা উচিত। দেখো কি বলেছে, কেজরিওয়াল মার্চ মাসে অ্যারেস্ট হয়েছিল 2024-এ মানি লন্ডারিং কেসে। ঠিক আছে, এবং জুনের 26 তারিখে 2024-এ চিফ অরবিন্দ কেজরিওয়াল আবারও অ্যারেস্ট হয় সিবিআই এর দ্বারা, যখন তাকে সেখানে কাস্টাডিতে নেওয়া হয়েছিল সেম একই কেসে, যেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টর যেই কেসে নিয়েছিল, এক্সাইজ কেসে, সেখানেরই করাপশনের কেসে কিন্তু সিবিআই তাকে অ্যারেস্ট করে, যে মাত্র ইডির কেসে তিনি জামিন পেয়েছিলেন। তো এটা কিন্তু দেখো বড় ব্যাপার, এবং সেই কারণেই হয়তো সুপ্রিম কোর্ট বলেছিল যে আপাতত তাকে জামিন দেওয়া হবে 10 লক্ষ টাকার বন্ডে। ঠিক আছে, হোয়াই হ্যাজ সিবিআই অ্যারেস্টেড অরবিন্দ কেজরিওয়াল অ্যান্ড হোয়াট হ্যাপেন নেক্সট? কেন সিবিআই অ্যারেস্ট করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে? তো সেটা তোমাদেরকে বললামই, যে তিনি সিবিআই কাস্টোডি অন কারাপশন চার্জে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ইডি করেছিল মানি লন্ডারিং এর কেসে, এবং সেই একই রকম জিনিসে করাপশন করেছিলেন, আর্থিক দুর্নীতি করেছিলেন, এবং যেটা দেশের তার রাজ্যের জন্য আর্থিক দুর্নীতি বলা যেতে পারে। তো সেই কারণে কিন্তু করাপশনের চার্জে কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। তো দেখো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে কারণটাও বললাম যে তিনি কেন সিএম পদ থেকে বর্তমানে ইস্তফা দিচ্ছেন, এবং পরবর্তীতেও যদি নতুন সরকার গঠন করে এবং সেখানেও যদি তিনি সিএম পদে নাও থাকেন, সেখানে কিন্তু দেখা যাবে যে তিনি সিএম পদে না থাকলেও খানিকটা সিএম এর মতনই কাজ করবেন। অলরেডি পাঞ্জাবে তার সরকার রয়েছে, সেখানে কিন্তু তার আলাদা মুখ্যমন্ত্রী রয়েছে, এবং হরিয়ানাতে ইলেকশন হতে চলেছে, সেখানে যদি তার সরকার গঠন হয় সেখানেও তার পরিচালিত মুখ্যমন্ত্রী হবে, এবং যদি দিল্লিতে আবারও তার আপ সরকারই আসে এবং তিনি যদি তার র্যালির মাধ্যমে পাবলিককে কনভিন্স করতে পারে, তাহলে কিন্তু সেখানে যদি আবারও মুখ্যমন্ত্রী পদে কেউ তার দলেরই আসে, সেখানে কিন্তু দেখা যাবে যে তোমরা দেখেছো সোনিয়া গান্ধী যেমন করে মনমোহন সিংকে কাঠপুতলি প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছিলেন, তেমনি কিন্তু কেজরিওয়ালও তার দিল্লির যে মুখ্যমন্ত্রী পদে যাকে আসীন করবে সেও কাঠপুতলি মুখ্যমন্ত্রী হবে। তো এটাই কিন্তু তার মূল উদ্দেশ্য, যে তিনি জেলে থাকাকালীন ইস্তফা দেননি, যাতে করে তার কন্ট্রোলেই থাকে তার সরকার, তার দল, এবং সেই দলের প্রধান তিনি থাকেন, এবং ন্যাশনাল লেভেলে তার মুখ সামনে আসে, যে দেখো মুখ্যমন্ত্রী না হয়েও শাসনে নিজে না থেকেও কিভাবে কন্ট্রোল করা যেতে পারে, যেটা সোনিয়া গান্ধী করেছিলেন মনমোহন সিং এর সাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো মূলত তিনি মঙ্গলবার দিন ইস্তফা দিতে চলেছেন, এটাই আপাতত আপডেট, এবং তারপরে দেখা যাক কি হতে চায় এবং কে মুখ্যমন্ত্রী পদে বসছেন। আপাতত এই যে 6 মাসের সরকার, সেখানে আপাতত কে বসতে চলেছেন এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তো এই হচ্ছে বিষয়, আজকের বিষয় এতটুকুই ছিল। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যারা নতুন আসো চ্যানেলটিকে, এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো। অবশ্যই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে, যাতে তারাও এইরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে যুক্ত থাকতে পারে, এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের এক একটি লাইক
খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং এর মধ্যেও যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের যে কি মতামত এই বিষয় নিয়ে, সেই মতামতগুলো আমাদের কমেন্ট সেকশনে, চ্যানেলে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের বক্তব্যকে পেশ করতে পারো, যাতে করে কি হবে আমরা বুঝতে পারবো যে তোমাদের বক্তব্য কি, তোমাদের ডিসিশন কি এই যে কেজরিওয়াল ইস্তফা নিচ্ছেন সেই বিষয়। এবং কি হবে, চ্যানেলের রিচ বাড়বে এবং চ্যানেলের যে এই ভিডিওটা আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।